দেখো আজকে আমরা যেটা শুরু করবো যে টপিকসটা সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার নেক্সট করবো মনোমিটার, অ্যান্ড ইউটিউব। আজকে আমরা এই তিনটে পার্ট দেখব এবং কিছু ইউটিউবের নিউমেরিক্যাল আমরা করব, আর বেসিক্যালি ব্যারোমিটার মনোমিটারের থিওরি পার্ট ওর কিছু নিউমেরিক্যাল আমরা দেখব। তো ফার্স্ট স্টার্ট করি, চলো ব্যারোমিটার। দেখো ব্যারোমিটার কি? না, ব্যারোমিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে বেসিক্যালি বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়। এই ব্যারোমিটারের সাহায্যে আমরা কী করি? টু ডিটারমাইন দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলে চাপ নির্ণয় করা হয়। সাধারণত এখন অনেক উন্নত ব্যারোমিটার বেরিয়েছে, যেটা এখন বর্তমানে খুব উন্নত ব্যারোমিটার, সেটা হচ্ছে স্পটিক ব্যারোমিটার। তো আমরা নর্মাল যে ব্যারোমিটার যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেটা আমি একবার রিমাইন্ড করে দেবো, তোমাদেরকে মনে করিয়ে দেবো, সেটাই আজকে আমি ডিসকাস করবো। দেখো ব্যারোমিটার বেসিক কি বললাম, ফাংশনটা কি? টু ডিটারমাইন দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। ব্যারোমিটার is determined the atmospheric pressure। বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় সাধারণত ব্যারোমিটারের সাহায্যে। দেখো কীভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করি ব্যারোমিটারের সাহায্যে। যদি বেসিক কনস্ট্রাকশনটা আমি একবার এক্সপ্লেনেশন করি, দেখো ব্যারোমিটারের সাহায্যে সাধারণত কী করা হয়, এখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা নিই একটা পাত্রে, এরকম একটা পাত্রে আমরা পারদ নিই, মার্কারি, এখানে আছে মার্কারি। তাহলে একটা পাত্রে আমরা কি নিলাম? একটা পাত্রে আমরা মার্কারি নিলাম। এই পাত্রে আমরা মার্কারি নিলাম এবং কি করলাম, একটা কাঁচের আমরা টিউব নিই, এক মুখ খোলা একটা সমপ্রস্থচ্ছেদের একটা আমরা কাঁচের নল নিলাম। ওকে, তো কি করা হয় সাধারণত, এই নলটাকে পুরো ভর্তি করে দেওয়া হয় পারদ দিয়ে। ভর্তি করে নলের উপর দিকটাতে আমরা বুড়ো আঙুলে করে চিপে আমি কি করি, এটাকে উল্টে এর মধ্যে ডুবিয়ে দিই। কার মধ্যে ডুবিয়ে দিই? এই পারদ স্তম্ভে। এর মধ্যে পারদ থাকে, ফুল পারদ ভর্তি রেখে বুড়ো আঙুলকে চিপে যাতে বাতাস না ঢুকতে পারে, আমরা কি করি, এটাকে বুড়ো আঙুলে চিপে এর মধ্যে ডুবিয়ে দিই, অর্থাৎ পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দিই। যদি আমরা ডুবিয়ে দিই তখন আমরা কি দেখি, ডুবালে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই দিকটা নিচের দিকে আসবে, এটা উপর দিকে চলে যাবে, অর্থাৎ এরকম। তো দেখা যাচ্ছে যে পুরো ভর্তি ছিল পারদ, কিন্তু দেখা যাচ্ছে পারদটা পর্যন্ত উপরে উঠেছে, এই হাইট পর্যন্ত পারদটা উপরে থাকবে। আর এখানে কি থাকে? এয়ার, বায়ু, শূন্যস্থান থাকে। এই এক্সপেরিমেন্টটা ফার্স্ট যিনি দেখিয়েছিলেন তিনি হচ্ছেন টরিসেলি ফার্স্ট এই এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলেন। টরিসেলির এক্সপেরিমেন্ট এটা অনেকে বলে। তো দেখো ব্যারোমিটারের সাথে তাহলে কি, ব্যারোমিটারের সাথে আমরা কি বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করি? ব্যারোমিটারের মধ্যে কি থাকে? একটা পারদপূর্ণ একটা পাত্র এবং একটা কাচের টিউব, এটা একটা গ্লাস কাচের টিউব, ইউনিফর্ম অবশ্যই একটা ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ সমপ্রস্থতা বিশিষ্ট একটা আমরা কাচের টিউবকে কী করলাম, পারদ ভর্তি করে এর মধ্যে ডুবিয়ে দিলাম যাতে বাতাস না ঢোকে। সেই জন্য আমরা বুড়া মনে করে চিপে এটা পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দিই। ডুবিয়ে দিলে দেখা যাচ্ছে যে পারদটা একদম ভর্তি না, কিছুটা নিচে নেমে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত পারদটা থাকে। আর উপরে তাহলে কে থাকবে? উপরে নিশ্চয়ই বায়ু থাকে, এয়ার। তো এটা ছিল আমাদের বেসিক কনস্ট্রাকশন ব্যারোমিটার। তো এর সাহায্যে আমরা কীভাবে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করে দেখো। আর এক্ষেত্রে একটা স্কেলিং করা থাকতো এই গ্লাসের উপর, অর্থাৎ এই গ্লাস টিউবের উপর একটা স্কেলিং করা থাকে, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে এরকম একটা স্কেলিং করা থাকে এর উপর। ওকে, তো স্কেলিংটা যদি এখান থেকে এই স্কেলিংটা, অর্থাৎ এটা যদি
এটা যদি 176 সেন্টিমিটার হয় বা এটা যত হবে অর্থাৎ হাইটটা যত হয় আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ তত উঁচু পারস্তম্ভের চাপের সমান। অর্থাৎ এটা যদি 76 সেন্টিমিটার হয় তখন আমি বলবো যে কোনো একটা স্থানে যদি আমরা এই এক্সপেরিমেন্টটা করি যে দেখি এই উচ্চতাটা যদি 76 সেন্টিমিটার হয় তাহলে বলবো ওখানকার বায়ুমণ্ডলীয় চাপ কত, বলবো ওখানকার অ্যাটমসফেরিক প্রেশার হলো 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপটাই ওখানকার বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তো দেখো কীভাবে আমরা ডিটারমাইন করছি যে বায়ুমণ্ডলীয় চাপটাকে কীভাবে আমরা বলছি যেটা 76 সেমি উঁচু পারস্তম্ভের সঙ্গে চাপের সাথে সমান হবে। খুব ইজিলি আমরা এটাকে বলতে পারি। দেখো তাহলে এই ক্ষেত্রে খোলা পাত্র, তাহলে এক্ষেত্রে যে চাপটা হবে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমি এখানে একটা লাইন ড্র করলাম এই বরাবর। তাহলে এক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, এখানে কত পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ দেবে, এখানে কত পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ দেবে বলো। তাহলে এই পয়েন্টে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, এই পয়েন্টে বায়ুমণ্ডলীয় চাপ যা হবে আমি বলবো এর ভেতরে অর্থাৎ এইখানেও বায়ুমণ্ডলীয় চাপ সেম হবে। অর্থাৎ এটা যদি আমরা এ পয়েন্ট বলি, এটা যদি বি পয়েন্ট বলি, এটা যদি সি পয়েন্ট বলি, তো আমি বলবো যে এক্ষেত্রে এ পয়েন্টে যা চাপ হবে বি পয়েন্টে চাপ সি পয়েন্টে চাপ সেম। তাহলে এ পয়েন্টে বি পয়েন্টে এবং সি পয়েন্টে বায়ুমণ্ডলীয় চাপটা সমান হবে। আমরা অলরেডি আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম, আমরা প্রমাণ করে দেখেছিলাম যে একই লাইন বরাবর ভার্টিক্যালি একই লাইন বরাবর বায়ুমণ্ডলীয় চাপ তরলের মধ্যে চাপ একই হয়। তো এখানে যা চাপ হবে এখানে যা চাপ এখানে চাপ সেম চাপ হবে। ওকে, তো এই চাপটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখানে যে চাপটা হবে এ পয়েন্টে অর্থাৎ পি এ যেটা দিস ইজ ইকুয়াল টু পি নট, যেটা বায়ুমণ্ডলীয় চাপ যেটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি, এই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, আচ্ছা এবার আমরা পিভিটা ক্যালকুলেট করবো না, পিভি আমরা ক্যালকুলেট করবো। পিভিটা কত হবে বলো। আচ্ছা এইখানে উপরে কি আছে, উপরে কিছু নেই মানে আমরা যদি এয়ার ধরে নেবো যে উপরে কিছু নেই মানে এয়ার আছে। সো এয়ার কত পরিমাণ চাপ দেবে এখানে, এই পয়েন্টে চাপ কত হবে, এই পয়েন্টে চাপ হবে 0, কারণ এয়ার তো কোনো চাপ দেবে না, শূন্যস্থান বলতে পারো। শূন্যস্থান ধরে নেওয়া হয়, পরেটা বলছে এয়ার মিডিয়াম আছে। তো এটা শূন্যস্থান যদি এখানে কোনো এই পয়েন্টে অর্থাৎ এটা যদি আমরা বলি এখানে বায়ুমণ্ডলের চাপ কত 0। তো এখানে যদি বায়ুমণ্ডলের চাপ 0 হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা যদি h ডিস্টেন্স হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা কত ডিস্টেন্স নিলাম, এখান থেকে এই ডিস্টেন্সটা যদি h হয়, এখানকার বায়ুমণ্ডলের চাপ যদি 0 হয়, তাহলে আমি বলবো PV ইজ ইকুয়াল টু হবে, দ্যাটস মিন PV দিস ইজ ইকুয়াল টু, তাহলে এটা 0 প্লাস h রো জি, যেখানে রো কি, রো হচ্ছে ডেন্সিটি অফ মার্কারি। আমি ধরে নিয়েছি রোটা হচ্ছে রো, দিস ইজ দ্য ডেন্সিটি অফ মার্কারি, পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব যদি রো হয় তাহলে আমরা আগের ক্লাসে প্রেসার কীভাবে এইচ রো যে আসে তার ভিডিওটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি। যদি কারো আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিও একবার দেখে নিও। তো পিভি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 0। তো এখানে প্রেসার যদি 0 হয় তাহলে এখানে 0 প্লাস এই পয়েন্টে প্রেসার বের করতে চেয়েছি, তাহলে এই পয়েন্টে প্রেসার হচ্ছে 0, তাহলে প্লাস এই ডিস্টেন্সটা h, সো 0 প্লাস h রো জি দিস ইজ ইকুয়াল টু পিভি। তো আমি বলতেই পারি যে এই পয়েন্টে পিএ দিস ইজ ইকুয়াল টু পিভি, কারণ একই লাইন বরাবর অবস্থিত। সো এখান থেকে আমি বলতে পারি যে হেয়ার পিভি ইকুয়ালস টু পিভি, পিভি ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা h রো জি, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু পি নট। পি নট হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা আমরা ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বের করতে চেয়েছি। তো পি নট ইজ ইকুয়াল টু হবে তাহলে পি নট দিস ইজ ইকুয়াল টু h রো জি। এটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের ফর্মুলা বা রাশিমালা, যেটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে করতে পেলাম। তাহলে আমি যে স্থানে বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করতে চাইছি সেই স্থানে আমাকে এক্সপেরিমেন্টটা করতে হবে। এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশন ফর ব্যারোমিটার। এখন অনেক উন্নত ব্যারোমিটার বেরিয়েছে, তো এটা বেসিক তার কীভাবে করতে হয় তার নিয়মটা হচ্ছে এটাই। তাহলে এটা যদি আমরা কোনো স্থানে যদি বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করতে চাই তাহলে দেখবো এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করলে তাহলে এখানে যে হাইটটা হবে সেই হাইটের উপর ডিপেন্ড করছে ওখানকার বায়ুমণ্ডলীয় চাপ কত। কারণ পারদের ঘনত্ব তো রো আমরা জানি, জি জানি। সো এইচের উপর ডিপেন্ড করছে ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে। ওকে, তাহলে এখানে এই ইকুয়েশন থেকে আমরা কোনো স্থানে বায়ুমণ্ডলীয় চাপ ইজিলি ক্যালকুলেশন করতে পারি। যদি আমরা এই এক্সপেরিমেন্টটা 76 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমরা এক্সপেরিমেন্টটা গড় সমুদ্র পৃষ্ঠে 46 ডিগ্রি
46 ডিগ্রি অক্ষাংশে যদি আমরা এক্সপেরিমেন্টটা করতাম গড় সমুদ্রপৃষ্ঠে, 46 ডিগ্রি অক্ষাংশে যদি আমরা এক্সপেরিমেন্টটা করতাম, তাহলে দেখা যেত এইচ এর ভ্যালু আমাদের আসতো এইচ ইকুয়ালস টু হতো 76 সেন্টিমিটার। এইচ এর ভ্যালুটা 76 সেন্টিমিটার। সাধারণত গড় সমুদ্রপৃষ্ঠে 46 ডিগ্রি অক্ষাংশে, গড় সমুদ্রপৃষ্ঠে 46 ডিগ্রি অক্ষাংশে যদি আমরা এক্সপেরিমেন্টটা করি, তাহলে দেখবো এই হাইটটা কত হচ্ছে, 76 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এমনি নর্মালি তাহলে হঠাৎ হঠাৎ করে এইচ এর মানটা কিন্তু বাড়তে পারে কমতে পারে, যেটা ডিপেন্ড করছে কোন স্থানে যদি নিম্নচাপ সৃষ্টি হয়। আমরা বলি হঠাৎ করে সাধারণত যে আমরা আবহাওয়া দপ্তরে যে খবরগুলো পাই, আর সাধারণত ব্যারোমিটারের সাহায্যে চাপটা নির্ণয় করে। কোন স্থানে যখন চাপ নির্ণয় করবে বায়ুমণ্ডলের চাপ, তখন কিন্তু এই ব্যারোমিটারের সাহায্যে তারা দেখে না ওখানকার বায়ুমণ্ডলের চাপ কত, সেটা নিম্নচাপ হয়েছে না উচ্চচাপ, সেটা সাধারণত ব্যারোমিটার থেকে ডিটারমাইন করা হয়। তাহলে এইচ এর ভ্যালুটা কিন্তু বাড়তে পারে কমতে পারে। সাধারণত দেখা গেছে যে 46 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্রপৃষ্ঠে এইচ এর ভ্যালুটা কত হয়, এইচ এর ভ্যালুটা হয় 76 সেন্টিমিটার। তাহলে এইচ 76 সেন্টিমিটার, আর তখন তাহলে ওই স্থানে তাহলে বায়ুমণ্ডলের চাপ কত হবে, তাহলে পি নট দিস ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ, পি নটটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, দিস ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার। এটা কত হবে, তাহলে পি নটের ভ্যালুটা আমরা বের করে নিতে পারো। পি নট ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ রয়েছে, সো এইচ রো ইন্টু জি, তাহলে এইচ দিস ইজ ইকুয়াল টু 76, আচ্ছা রো কত হবে, রো আমরা জানি 30.6। আচ্ছা এটা যদি আমরা সব সিজিএস সিস্টেমে করি, সিজিএস সিস্টেমে যদি আমরা করি তাহলে 13.6, আচ্ছা এটা আমরা সব এসআই সিস্টেমে ক্যালকুলেশন করব। তাহলে এসআই সিস্টেমে আমি যদি বলি দিস ইজ ইকুয়াল টু 76/100 ইন্টু রো 13,600 ইন্টু এটা আমার 1000, বেসিক্যালি 981টাকে আমি 1000 ধরলাম। যদি 1000 ধরি 981 টাকা, তাহলে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন 0 0 0 0 ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ এটা আমি পাবো ফাইনালি 76 ইন্টু 136 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এটা দেখবে ক্যালকুলেশন করলে এরকম আসবে 1 পয়েন্ট সামথিং একটা আসবে 056, আমি এরকম একটা ধরেছি, ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটাকে যদি 100 ধরে নিই, এটাকে যদি 100টি ধরে নিই আমরা, তো 100 ধরলে এটা আসবে 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 5। 136 আছে, এটাকে যদি আমরা 100 ধরি, তো এই ভ্যালুটা কত হয়, তো 1.05, এটা উপরে নিচে দেখতে পাচ্ছ না, 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এত প্রেশারের ইউনিট কী হবে এসআই সিস্টেমে, নিউটন পার মিটার স্কোয়ার, 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। দিস ইজ অ্যাটমসফেরিক প্রেশার। এই প্রেশারটা অর্থাৎ 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা বলি, মানে যেটা আমরা বেরোলো গড় সমুদ্র পৃষ্ঠে যে প্রেশারটা পি নটটা বেরিয়েছে আমাদের 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলি 1 ATM। এটাকে আমরা বলি 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে 1 ATM ইজ ইকুয়াল টু 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বেসিক্যালি 1 ATM কি, গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের যে চাপ, সেটাকে আমরা বলি 1 ATM। 46 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে আমরা বলি 1 ATM। তাহলে আমরা বলি বায়ুমণ্ডলের চাপ কত, না 1 ATM। আচ্ছা আমরা সাধারণত আমরা যে বায়ুমণ্ডলের চাপকে আমরা অ্যাটমসফেরিক প্রেসার ইউনিট দিয়ে করতে পারি, নাহলে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি যে এখানকার বায়ুমণ্ডলের চাপ 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান, 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। আচ্ছা এখানে দেখো আমরা সাধারণত কেন পারদ ইউজ করি, কেন করে জল ইউজ করতে পারতাম, পারদ কেন ইউজ করলাম এক্ষেত্রে, এগুলো তোমরা 19 পড়ে এসেছো, আমি আর এগুলো ডিসকাস করছি না। কারণ যদি আমরা জল ইউজ করতাম হাইট অনেক বেশি হতো, এত বড় আমরা কাজের টিউব আনা যেত না, এক্সেট্রা এক্সেট্রা। আর এটা গ্লেজি হয়, এই পারদ ইউজ করলে আমাদের পারদের ক্ষেত্রে ডেনসিটি সব থেকে বেশি, সেজন্য হাইটটা কম হয়, আমাদের মেজারমেন্ট করতে সুবিধা হয়, প্রেশার মেজারমেন্ট করতে সুবিধা হয়, এই জন্য ব্যারোমিটার হিসেবে আমরা পারদ ইউজ করি। ওকে, এর উপর একটা নিউমেরিক্যাল করি আমরা, দেখো
সাপোজ একটা কোশ্চেন আমি বললাম যে এরকম একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পারদ আছে। এখন টিউবটাকে আমি সোজা না রেখে আমি একটা টিউবকে রেখেছি, আমি ভার্টিক্যালি রেখেছি, ভার্টিক্যালির মধ্যে ডোবানো আছে এবং দেখা গেছে পারদটা এর উপরে ডিস্টেন্স আছে। এই অ্যাঙ্গেলটা করে দেওয়া আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা এই ডিস্টেন্সটা আমি ধরলাম 100 সেন্টিমিটার। এই ডিস্টেন্সটা কত সেন্টিমিটার আছে? 100 সেন্টিমিটার। তো এটা বলে দেওয়া আছে এটা 100 সেন্টিমিটার। তখন বলেছে যে এই ডিস্টেন্সটা যদি 100 সেন্টিমিটার হয়, অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এই ক্ষেত্রে বলো বায়ুমণ্ডলীয় চাপ কত হবে। তো আমরা অলরেডি ব্যারোমিটারের ক্ষেত্রে সাধারণত গ্লাস টিউবটাকে সোজা সোজা রেখেছিলাম। গ্লাস টিউবে যদি সোজা থাকতো, সেটা যদি 100 সেন্টিমিটার থাকতো, তাহলে বলতাম ওখানকার বায়ুমণ্ডলীয় চাপ 100 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। কিন্তু যেহেতু এখানে গ্লাস টিউবটা একটা কোণে আছে, তাই সেক্ষেত্রে আমি বলতে পারবো না। এই ক্ষেত্রে তুমি এখানে যদি বলে যে বায়ুমণ্ডলীয় চাপের মান করো, চাপের মান কত হবে, তো পিনটকেও যদি বলে দিস ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, উঁচু পারস্তম্ভের চাপ এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল, কারণ এটা ভার্টিক্যালি আছে, এটা অ্যাঙ্গেলে আছে। যদি এটা সোজা থাকতো তাহলে বলতাম 100 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। তাহলে কত হবে ভ্যালুটা, অ্যান্সার কত হবে দেখতে হবে কীভাবে করবো। তাহলে এক্ষেত্রে আমাকে করতে গেলে আমাকে যেটা নিতে হবে, এই যে 100 সেন্টিমিটার এটা নিলে হবে না, আমাকে দেখতে হবে এর সাথে এটা কত ডিস্টেন্স উপরে আছে, অর্থাৎ উল্লম্ব দূরত্বটা কত। আমরা এই দূরত্ব নেব না, আমরা নেব এই পারদের যে তল থেকে এটা কতটা উপরে আছে হাইট, অর্থাৎ উল্লম্ব ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমরা নেব। তাহলে এটা ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত হবে, এটা যদি 100 হয়, তাহলে এটা যদি 100 হয় তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত হবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত হবে 100 সাইন 30 ডিগ্রি, কারণ যেমন এই ডিস্টেন্সটা আপনি যদি এক্স, তাহলে I say সাইন 30 দিস ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি, লম্ব হচ্ছে এক্স, অতি কত 100, তো এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 100 ইন্টু সাইন 30 মানে হাফ, দিস ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। অর্থাৎ এটা হবে, তাহলে অ্যান্সার হবে 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। ওকে, তো 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, তাহলে পিনটের ভ্যালু তুমি এটা লিখতে পারো, পিনট ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। আর যদি সেটাকে অ্যাটমসফিয়ারিক পিনটে বের করতে বলে বা এর ভ্যালুটা যদি আমাকে বের করতে, তাহলে কীভাবে ক্যালকুলেট করবো, তাহলে পিনট ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, মানে চাপটা কত হবে এইচ রো জি। এইচ হচ্ছে এখানে 50 বাই 100 করলাম এসআই সিস্টেমে, সেন্টিমিটার মিটারে ট্রান্সফার করলাম 50 বাই 100 ইন্টু রো হচ্ছে 13,600 রো ইন্টু জি হচ্ছে কত, এটাকে 1000 নিলাম, বেসিক্যালি 981। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমি 1000 নিলাম। ওকে, 0 0 ক্যান্সেল, অ্যান্সার হবে 136 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত নিউটন পার মিটার স্কোয়ার। 136 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কোয়ার। চলো ব্যারোমিটার, তো এটা একটা ব্যারোমিটার বেসিক কনসেপ্ট ডিসকাশন করলাম। এখান থেকে নিউমেরিক্যাল একদম ইজি নিউমেরিক্যাল থাকলে তোমরা নিজেরা সব করতে পারবে, থিওরি তোমরা অবশ্যই ভালো ছোটো থেকে শিখে এসেছো। চলো নেক্সট শুরু করি মনোমিটার। দেখো মনোমিটারটা কি, নেক্সট আমরা স্টার্ট করবো মনোমিটার। দেখো মনোমিটার কি, মনোমিটার হচ্ছে একটা যন্ত্র যার সাহায্যে আমরা কি করি না, কোনো আবদ্ধ কোনো গ্যাসের চাপ নির্ণয় করি। তাহলে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার জন্য আমরা কি ইউজ করি, বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার জন্য আমরা যেমন ইউজ করি ব্যারোমিটার, মনোমিটারের সাহায্যে আমরা কী করব, কোনো আবদ্ধ স্থানে বায়ুর চাপ নির্ণয় করতে আমরা কিন্তু মনোমিটারটা ইউজ করি। দেখো কীভাবে আমরা কোনো আবদ্ধ স্থানে গ্যাসের চাপ মনোমিটারের সাহায্যে আমরা কীভাবে নির্ণয় করবো। দেখো এক্ষেত্রে কী হয়, মনোমিটারের ক্ষেত্রে এটা নিজের কনস্ট্রাকশন দেখি, মনোমিটারের ভেতরকার কনস্ট্রাকশন তো দেখবি এরকম একটা আবদ্ধ পাত্রে একটা গ্যাস থাকে,
এখন এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসের চাপ, এখানে একটা গ্যাস রয়েছে, এই গ্যাসের চাপ আমরা নির্ণয় করতে চাইছি। তো চাপ নির্ণয় করতে গেলে কী করে, কি চাপটা আমরা নির্ণয় করবো? চাপ নির্ণয় করার জন্য এক্ষেত্রে একটা এখানে একটু খোলা মুখ রাখা হয়, একটা টিউব লাগানো থাকে এইভাবে এখানে। এভাবে একটা টিউব লাগানো থাকে, এটা একটা ইউটিউব আকারে একটা এখানে এই সাথে একটা ইউটিউব লাগানো থাকে, অর্থাৎ আবদ্ধ গ্যাসের সাথে এরকম একটা ইউটিউব লাগানো থাকে। গিয়ে কী করি আমরা এখানে একটা লিকুইড, এর মধ্যে একটা কী করি, একটা লিকুইড দিই। এর মধ্যে একটা লিকুইড দিই। ওকে, এটা বেসিক কনস্ট্রাকশন ফর মনোমিটারের ক্ষেত্রে, এটাই তার বেসিক কনস্ট্রাকশন। দেখো কি হবে, এর ভিতরে গ্যাসের চাপ নির্ণয় করছে। ধরলাম এই যে গ্যাসটা ভেতরে রয়েছে, এর চাপ পি। ওকে, তাহলে আমাদেরকে পি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দেখো যখনই আমরা এর মধ্যে যদি আমরা এটাকে যদি আমরা ক্লোজ করি, ওকে, যদি আমরা ক্লোজ করি তাহলে দেখবো ইউটিউবের মধ্যে যদি গ্যাস যে তরলটা রাখা হয়েছে, এই তরলটা কিন্তু তখন কেমন থাকবে, দেখো তখন কিন্তু এরকম থাকবে না, তখন দুদিকে সমান উচ্চতা থাকবে। একই সমোচ্চশীলতার সূত্র অনুযায়ী দুদিকে সমান হাইট থাকবে, অর্থাৎ তরলটা ঠিক হ্যাঁ এরকম থাকবে। এইদিকে যা হাইট থাকবে এইদিকে হাইট কিন্তু সেম থাকবে। ওকে, যখন আমরা এটা ক্লোজ করবো, যখন এটা ক্লোজ থাকবে, ঠিক আছে, বা এটা যদি এতটা ডিস্টেন্স থাকে, দেখো এতটা ডিস্টেন্স থাকে, এক্ষেত্রে কিন্তু তরলটা এখান পর্যন্ত থাকবে। ওকে, মানে এখানকার হাইট, এখানে যা তরলের হাইট, এখানে তরলের হাইট সেম, অর্থাৎ এটা সেম হাইটে তরল অবস্থান করছিল যখন এটা ক্লোজ ছিল। যখনই আমি গ্যাসটাকে ছেড়ে এটা ওপেন করব, খুলে দেবো, যখন এটা এখানে এটা খুলে দেবো, তখন কি গ্যাস চাপ দেবে। চাপ দেওয়ার জন্য কি হবে, এই যে গ্যাস যে চাপটা দিচ্ছে, এই যে পি চাপ, এখানে এই চাপটা এখানে আসবে, কি এই তরলের উপরে দেবে। এই চাপটা দেওয়ার ফলে কি হবে, এই তরলটা কিছুটা নিচের দিকে নামছে, আর এই কিছুটা উপরের দিকে উঠবে। যতটা নিচের দিকে নামবে এটি ততটা উপরের দিকে উঠবে। আমি ধরলাম সাপোজ এতটা নিচের দিকে সে নেমেছে, তরলটা তো ঠিক একই রকমভাবে উপর দিকে এতটা উপরে উঠছে, ঠিক আছে। তো যখনই আমি ওপেন করলাম, তাহলে এ নিচে এতটা নামছে, এটা উপরে এতটা উঠেছে। তো আমাদেরকে নির্ণয় করতে হবে এর চাপ কত, অর্থাৎ এই পি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এই যে চাপের জন্য এই এতটা নিচে নেমেছে, এই এতটা উপরে উঠেছে, ঠিক আছে। তো আমরা কীভাবে চাপটা নির্ণয় করবো, দেখো উপরে দেখো, এক্ষেত্রে কিন্তু খোলা মুখ থাকার জন্য এখানে কে চাপ দেবে, বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখানে হবে, এটা ক্রিয়েট করবে পি নট, যেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে উপরে থাকবে পি নট, বায়ুমণ্ডলীয় চাপ ক্রিয়েট করবে, পি নট উপরে বায়ুমণ্ডলীয় চাপ ক্রিয়েট করবে। তো দেখো এখন এই পয়েন্টের চাপ পি, তাহলে আমি বলবো এখানকার চাপ পি, কারণ এই চাপের জন্য এই উপর থেকে নিচে নামিয়েছে, অর্থাৎ এখানে যদি গ্যাসের চাপ পি, মানে এখানে গ্যাসের চাপ পি, এখানেও গ্যাসের চাপ পি। আমি বলবো এই পয়েন্টে তাহলে গ্যাসের চাপটা কত, পি, এখানে চাপ পি। তাহলে আমি ঠিক বলবো এর থেকে ভার্টিক্যালি ঠিক এই ডিস্টেন্স, অর্থাৎ এক্ষেত্রে এই পয়েন্টেও গ্যাসের চাপ কত হবে, পি হবে, অর্থাৎ এই পয়েন্টের চাপও কত, পি হবে। তো এটা যদি আমরা এ পয়েন্ট বলি, এটাকে যদি আমরা পি পয়েন্ট বলি, তাহলে চাপ এট এ পয়েন্ট এ, দিস ইজ ইকুয়াল টু পি এ, দিস ইজ ইকুয়াল টু পি বি, কারণ একই লাইন বরাবর অবস্থিত দুটো পয়েন্ট। তাহলে পি এ ইজ ইকুয়াল টু কত, উই নো পি এ ইকুয়ালস টু পিবি। তাহলে পি এ ইকুয়ালস টু হবে পি, যেটা হচ্ছে গ্যাসের চাপ, এই চাপটা এখানে আসছে, অর্থাৎ এই চাপটা আমি লিখতে পারি পি। তাহলে পি এ ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পি লিখতে পারি। তো পিবির ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারি, কারণ পিবি এই পয়েন্টে, তো এই কতটা পরিমাণ চাপ দেবে, এই পয়েন্টের চাপ আমরা বের করে নিতে পারি, বি পয়েন্টের চাপ আমরা বের করতে পারি, কারণ এর উপরে আমি ধরলাম এটা এক্স পরিমাণ নিচে নেমেছে, যখনই আমি এটাকে ওপেন করেছি তখন এক্স পরিমাণ নিচে নেমেছে, ফলে এক্স পরিমাণ নিচে নেমেছে আর এক্স পরিমাণ উপরে উঠেছে, তার টোটাল ডিস্টেন্সটা 2x হবে। কিন্তু আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরলাম এখন এই উপর থেকে এই তরলের এই হাইটটা h, কত হাইট উপরে আছে এখান থেকে, বি পয়েন্ট থেকে তরলটা কত হাইট উপরে আছে, h। তাহলে বলো এই পয়েন্টে যদি বায়ুমণ্ডলের চাপ পি নট হয়, তাহলে এই পয়েন্টে এই পয়েন্টে চাপ কত হবে, তাহলে এই পয়েন্টে চাপ হচ্ছে পি নট, বায়ুমণ্ডলের চাপ পি নট। তাহলে এখানে চাপ কত হবে, অর্থাৎ পিবি কত হবে,
সো পিবি দিস ইজ ইকাল টু পি নট প্লাস পি নট হচ্ছে এই পয়েন্টে চাপ প্লাস এই ডিস্টেন্সটা এইচ, তরলের ঘনত্বটা আমি ধরলাম রো, তাহলে হচ্ছে এইচ রো জি, যেখানে রো ইজ ডেন্সিটি অফ দ্য লিকুইড, এই লিকুইডের ডেন্সিটি of the liquid. This is equal to rho. So Pb is equal to P naught plus H rho g. Pb is equal to কি P. This is equal to তাহলে P naught plus H rho g. তাহলে এটাই হচ্ছে এই অভ্যন্তরীণ অর্থাৎ আবদ্ধ যে পাত্রে যে গ্যাসটা রেখেছি এই গ্যাসের চাপের ভ্যালু, এই গ্যাসের চাপের ভ্যালু P is equal to তাহলে P naught plus H rho g. এইভাবে কোনো জায়গায় আবদ্ধ গ্যাসের চাপ আমরা মনোমিটারের সাহায্যে ক্যালকুলেট করি। দেখো এখন আমরা শুরু করবো ইউটিউব। ইউটিউবটা কি না, ইউটিউব বেসিক্যালি একটা ইউ আকৃতির নল, ইউ আকৃতি ইউ আকৃতির সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রত্যেকটার ক্ষেত্রফল এখানে যা ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল সেম, অর্থাৎ সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইউ আকৃতির নল। এক্ষেত্রে আমরা প্রেসারকে কাজে লাগিয়ে আমরা এক্ষেত্রে কিছু প্রবলেম আছে নিউমেরিক্যাল, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসে এবং বোর্ডসের এক্সামেও কিন্তু ইউটিউব থেকে কিছু নিউমেরিক্যাল ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল প্রতিবারই আসে। তো দেখো ইউটিউবের ক্ষেত্রে আমি সমস্ত প্রবলেম করাবো, আমি যে নিয়মগুলো বলে দিচ্ছি ফার্স্টে কিছু নিয়ম বলে দিই, থিওরিটা বলে দিই, তারপর আমি কিছু নিউমেরিক্যাল তোমাদের বইয়ের কিছু নিউমেরিক্যাল করে দেবো। ফার্স্ট অফ অল দেখো এরকম একটা ইউ আকৃতির নল ছিল, যদি এক্ষেত্রে যদি এই নলের মধ্যে যদি আমরা কোনো একটা লিকুইডকে এর মধ্যে এন্টার করাই, তো সাপোজ এখানে একটা লিকুইডকে আমি এর মধ্যে এন্টার করালাম, যখনই একটা লিকুইডকে এন্টার করাবো, তো সাপোজ ধরো একটা লিকুইড ধর ঘনত্ব রো যদি এর মধ্যে আমি এন্টার করে দিই, তাহলে দেখবো লিকুইডটা কেমন হবে না, ঠিক এরকম একটা অবস্থান ধারণ করবে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে এই ডিস্টেন্স যা হবে লিকুইডের এই দিকে ডিস্টেন্স সেম, অর্থাৎ এটা একই লাইন বরাবর লিকুইডটা অবস্থান করবে। যদি রো টু ঘনত্ব বিশিষ্ট তরলকে যদি এর মধ্যে প্রবেশ করাই, তখন দেখো তাহলে এটা ছিল ইনিশিয়াল পজিশন, তরলটার ইনিশিয়াল যে তরলটা ছিল তার ইনিশিয়াল পজিশন এটা ছিল। ওকে, তো যখনই আমি রো টু ঘনত্ব বিশিষ্ট তরলটা ঢোকালাম, তখন এই তরলের স্তরটা এক্স সেন্টিমিটার সাপোজ ধরলাম নিচে নেমে এলো, আর উপর দিকে এক্স সেন্টিমিটার উপরে উঠলো, অর্থাৎ এই যে তরলটা ছিল এই তরলটা এখন এখানে না থেকে এখন এই সাইডে উপরে থাকবে, এবং কি হবে এখন তরলটা এরকম থাকছে। আর এক্ষেত্রে যে তরলটা ঢেলেছে সেই তরলটা ধরো সাপোজ এই ডিস্টেন্স, এটা একটা যে তরলটা আলাদা, যে তরলটা আমি এর মধ্যে এন্টার করছি সেটা হচ্ছে এটা। এখন কোশ্চেন পড়ছে যে তাহলে এক্ষেত্রে কতটা পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে যে এক্স ডিস্টেন্স নিচে নেমেছে এটা, আর এদিকে এক্স ডিস্টেন্স উপরে উঠেছে, তো আমাকে বের করতে দিতে পারে এক্স এর ভ্যালু কত। ঠিক আছে, কোশ্চেন বিভিন্ন টাইপের হতে পারে, এক্স এর ভ্যালু বলে দেওয়া থাকতে পারে, একটা ঘনত্ব রো ওয়ান বলে দেওয়া থাকতে পারে, রো টু বের করতে বলতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বেসিক তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে রো ওয়ান, রো টু অ্যান্ড এক্স। তো এর উপর বেস করে অনেক নিউমেরিক্যাল হয়। এক্ষেত্রে দেখবে তিনটা জিনিসের মধ্যে, তিনটা কোয়ান্টিটির মধ্যে আগে দুটো কোয়ান্টিটি বলে দেওয়া আছে, যে কোনো একটা ক্যালকুলেশন করতে দিতে পারে। তো কীভাবে আমরা ক্যালকুলেট করবো দেখো, তাহলে এখন আমরা এইটুকু বলতে পারি, এইটুকু কি বলতে পারি যে আমি এইটুকু বলতে পারি এই যে তরলটা, অর্থাৎ এই যে তরলটা আমি এর মধ্যে প্রবেশ করেছি, এই তরলটা অর্থাৎ এই পয়েন্টে যা প্রেশার, এই পয়েন্টে কিন্তু প্রেশার সেম, অর্থাৎ এর সাথে যদি আমরা ইকুয়াল করি এই পয়েন্টের প্রেশার কিন্তু সেম, তাই কি না? এই পয়েন্টের প্রেশার যা হবে এই পয়েন্টের প্রেশার সেম হবে। তাহলে এই পয়েন্টের প্রেশারটা বেসিক্যালি কার জন্য হয়েছে? এই পয়েন্টের প্রেশারটা বেসিক্যালি হয়েছে এই তরলটার জন্য, এই তরলের জন্য এই পয়েন্টে প্রেশার ক্রিয়েট করবে, আর এই তরলের জন্য এই পয়েন্টে প্রেশার আমরা পাবো। তো আমি দুটো পয়েন্টের নাম দিলাম, এটা এ পয়েন্ট, এর নাম দিলাম বি পয়েন্ট। ওকে, তো যখন এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, এ এক্স সেন্টিমিটার নিচে নেমেছে, এক্স সেন্টিমিটার উপরে উঠবে। ওকে, তাহলে এ কতটা পরিমাণ উপরে উঠবে? এক্স সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমার কত ধরেছে? এক্স। তাহলে এখান থেকে এটা কি বলবো? এক্স, এটা এক্স। এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, এটা নিচে নেমেছে, এ উপরে উঠেছে। তো এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা এক্স হবে, কতটা উপরে উঠেছে? এক্স।
অর্থাৎ এক্ষেত্রে যে তরলটা আছে এই তরলের উচ্চতা হচ্ছে কত 2x, এই তরলের উচ্চতা কত 2x। তাহলে এই তরলের যদি উচ্চতা 2x, তাহলে আমি বলবো PA, অর্থাৎ এই পয়েন্টে প্রেসার কত PA, দিস ইজ ইকুয়াল টু 2x। আচ্ছা এই তরলটা অর্থাৎ এই তরলটার ঘনত্ব কি ρ1 ঘনত্ব 2x ইন্টু ρ1 ইন্টু g। ওকে হ্যাঁ, আর যদি অ্যাটমসফেরিক প্রেসারটা যদি P0 হয়, অ্যাটমসফেরিক প্রেসারটা যদি P0 হয়, দিস ইজ বায়ুমণ্ডলের চাপ, তাহলে এটা আমি লিখবো, তাহলে P0 প্লাস এটা লেখা উচিত ছিল P0 প্লাস 2x ρg। তাহলে এই পয়েন্টে প্রেসার P0 আর এই ডিস্টেন্সটা 2x, ρ1 ঘনত্ব, তাহলে এই PA পয়েন্টে কত পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, PA ইজ ইকুয়াল টু P0 প্লাস 2x ρg। এটা কেন হচ্ছে আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। চলো PB কত হবে তাহলে বলো, PB দিস ইজ ইকুয়াল টু, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এক্ষেত্রে এই তরলটার হাইট কত, এখান থেকে এই ডিস্টেন্সটা কত। আমার বোঝার সুবিধার জন্য আমি ধরলাম এই ডিস্টেন্সটা, আমি ধরে নিলাম h। ওকে এই ডিস্টেন্সটা আমার বলে দেওয়া আছে h। তো এই ডিস্টেন্সটা যদি h হয়, তাহলে এখন এই তরলের টোটাল হাইট কত, h প্লাস x, তাহলে h প্লাস x ইন্টু এই তরলটার ঘনত্ব কত ρ2, ঠিক আছে, এই তরলের ঘনত্ব হচ্ছে ρ2, তাহলে ρ2 g প্লাস এখানে অ্যাটমসফেরিক প্রেসার কত, এখানেও অ্যাটমসফেরিক প্রেসার ক্রিয়েট করবে, দুটোই খোলা মুখ, দ্যাট ইজ P0 প্লাস P0। তো আমি বলতে পারি PA অর্থাৎ এই পয়েন্টে যা প্রেসার এই পয়েন্টে প্রেসার ইকুয়াল, অর্থাৎ ইউটিউবে যা প্রবলেম করব কার উপর বেস করে করব না, একই লাইন বরাবর প্রেসার ইকুয়াল, এটার উপর বেস করে কিন্তু আমরা সমস্ত প্রবলেম সলভ করব। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি PA ইকুয়ালস টু PB। তো PA ইকুয়ালস টু যদি PB হয়, দেন আমি লিখতে পারি P0 প্লাস 2x ρ1 g, দিস ইজ ইকুয়াল টু h প্লাস x ρ2 g প্লাস P0। তাহলে P0 বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাচ্ছে, P0 অর্থাৎ এক্ষেত্রে আমরা x এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, ইকুয়েশন সলভ করে আমরা এক্ষেত্রে x এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তাহলে এরকম দুটো লিকুইড থাকতে পারে, তিনটে লিকুইডও থাকতে পারে। দেখো তিনটে লিকুইড থাকলে কেমন করবে, তিনটে লিকুইড ধরে সাপোজ প্রথমে ইনিশিয়ালি এরকম একটা লিকুইড, এখানে ইনিশিয়ালি এরকম একটা লিকুইড, আমি ফার্স্টে এখানে একটা লিকুইড ছিল যার ঘনত্ব হচ্ছে ρ1, তাহলে কোনো একটা ইউটিউবের মধ্যে ρ1 ঘনত্বের একটা লিকুইড আছে। এখন বলছে দুটো সাইডে অর্থাৎ এই সাইড এবং এই সাইড বোথ সাইডে একটা ρ2 এবং ρ3 ঘনত্ব বিশিষ্ট তরলকে একসাথে ঢালা হয়েছে, ρ2 এবং ρ3 ঘনত্ব বিশিষ্ট তরলকে ঢালা হয়েছে। এই বাহুতে ρ2 আর এই বাহুতে ρ3 ঘনত্বের দুটো তরল পদার্থকে আমরা একসাথে ঢেলে দিয়েছি ইউটিউবের দুই মুখা নলে। তো তখন কি হবে, দেখো এক্ষেত্রে দেখতে হবে যে কার ঘনত্ব বেশি। ρ1 আমরা দেখব ρ1 এর সাথে তুলনা করব, ρ1 থেকে ρ2 ঘনত্ব বেশি না ρ1 থেকে ρ3 ঘনত্ব বেশি। তো এক্ষেত্রে ρ2 এবং ρ3 যে দুটো ঘনত্ব তরল বিশিষ্ট নিয়েছি তার মধ্যে দেখবো যদি ρ3 এর ঘনত্ব বেশি হয় তাহলে এর ভর বেশি হবে, অর্থাৎ এইদিকে বেশি চাপ দেবে। আর যদি ρ2টা চাপ, ρ2 ঘনত্ব যদি ρ3 থেকে বেশি হয় তাহলে সে এইদিকে চাপ দেবে। তো আমি ধরলাম ρ2 গ্রেটার দেন ρ3, যদি ρ2 গ্রেটার দেন ρ3 হয়, তো এক্ষেত্রে যে তরলটা রেখেছি দেখো, তাহলে এক্ষেত্রে কি হবে, এই তরলটা যেহেতু এই ρ2 গ্রেটার দেন ρ3, তাহলে এইদিকে তরলটা যে তরলটা এখানে যে ভর বেশি, ফলে কি হবে এই তরলটাকে নিচের দিকে নামিয়ে দেবে। এটা ছিল তার ইনিশিয়াল পজিশন। এই তরলটা যখনই এখানে এই তরলটাকে ঢালবো তখন কি হবে, এই তরল স্তরটা নিচে নামবে, এই তরল স্তরটা উপরে উঠবে, বিকজ ρ2 গ্রেটার দেন ρ3। তারপরে যদি আমরা দেখি তরলটা ঢালার পর যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখবো যে এই আরো নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ আমি এটাকে ইনিশিয়ালি ধরলাম, এটা ছিল ইনিশিয়ালি, তো এখন চলে এসেছে কোথায়, এখানে চলে এসেছে।
কতটা নিচে নেমেছে, এক্স ডিস্টেন্স নিচে নেমে গেছে, অর্থাৎ এই তলাটা যা ছিল এখন তার থেকে আমি ধরলাম এই ডিস্টেন্সটা এক্স ডিস্টেন্স এতটা নিচে নেমেছে, অপর দিকে এই তলাটা অপর দিকে কতটা উঠবে, অর্থাৎ এই তলাটা এখন আছে এক্স ডিস্টেন্স নিচে নেমে গেছে। তাহলে বিপরীত দিকে এই দিকে কী হয়েছে, এটা ছিল তার ইনিশিয়ালি এরকম ছিল, ধরো এটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, বা এখন এক্স ডিস্টেন্স যেহেতু নিচে নেমেছে তো এক্স ডিস্টেন্স এক্ষেত্রে উপরে উঠেছে। এই দিকে একটা লিকুইড আছে আর এক্ষেত্রে আমি যে লিকুইডটাকে এন্টার করেছি এই লিকুইডের যে ডেন্সিটি আমি ধরেছি এটা হচ্ছে ρ2, এইদিকে যে ঘনত্ব তার ডেন্সিটি হচ্ছে ρ3 আর এর ঘনত্ব কত ρ1। ঠিক আছে, তো যখন ρ2 আর ρ3 ঘনত্ব বিশিষ্ট তরলকে ঢালাবো তখন দেখলাম আমার ডায়াগ্রামটা এরকম এসছে, অর্থাৎ এই কিছুটা নিচের দিকে নেমেছে, যতটা পরিমাণ নিচে নামবে ঠিক আছে ঠিক ততটা পরিমাণ এই দিকে সে উপরে উঠে গেছে। তাহলে এক্ষেত্রে আমি কি করে সম্পর্ক বা এক্ষেত্রে যে নিউমেরিক্যালগুলো সলভ করবো কিভাবে, ঠিক আছে। তো আমরা তাহলে কি করবো, এই সোজাসুজি করে এরকম একটা পয়েন্ট এখানে নেব, এই একটা পয়েন্ট নেব, এই একটা পয়েন্ট নেব, এই পয়েন্টের নাম দেবো এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দেবো বি পয়েন্ট। এরকম নিউমেরিক্যাল থাকলে আমরা এখানে এরকম লাইন টেনে দেবো, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে বলো এ পয়েন্টের যা প্রেশার হবে বি পয়েন্টের প্রেশার সেম হবে, আর এক্ষেত্রে তো একটাই লিকুইড আছে, ঠিক আছে। মানে এমন পয়েন্টে চুজ করতে হবে তার নিচে যখন একটাই লিকুইড থাকে, এখানে যদি দুটো লিকুইড থাকে তাহলে এরকম চুজ করতে পারতাম না আমরা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে প্রেসার যা হবে বি পয়েন্টে প্রেসার সেম হবে, অর্থাৎ পি এ দিস ইজ ইকুয়াল টু পি বি, পি এ ইকুয়ালস টু পি বি। তাহলে এই পয়েন্টে প্রেসার কত হবে, এই ডিস্টেন্সটা আমি সাপোজ ধরলাম এই ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা অনেক সময় কি থাকে অর্থাৎ এই ডিস্টেন্সটা বলে দেওয়া থাকে, তাহলে এটা এক্স ডিস্টেন্স নিচে নেমেছে, এইদিকে এক্স ডিস্টেন্স উপরে উঠেছে, মানে এখান থেকে টোটাল ডিস্টেন্সটা কত হবে 2x, আর এখান থেকে ডিস্টেন্সটা কত হবে x, ওকে। মানে ইনিশিয়ালি ছিল এটা x, ঠিক আছে, আর এখান থেকে এই ডিস্টেন্সটা x, তো এটা x নিচে নেমেছে, x উপরে উঠেছে, মানে এটা নিচের দিকে x নেমেছে, এখানে তলস্তরটা নিচের দিকে কত নেমেছে x নেমেছে, এদিকে x উপরে উঠেছে, তো এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2x আর এটা হচ্ছে x, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটাকে আমি নিলাম, সাপোজ এই ডিস্টেন্সটাকে আমি নিলাম h1, আর এক্ষেত্রে যে তলটা টেনেছে তার ডিস্টেন্সটা বলে দেওয়া আছে, এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে h2, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে প্রেসার আর বি পয়েন্টে প্রেসার আমরা বের করব। দেখো এ পয়েন্টে প্রেসার, এটা একটাই লিকুইড আছে, এটা একটাই লিকুইড, তার ঘনত্ব হচ্ছে ρ2, ওকে। তাহলে ρ2 ঘনত্ব বিশিষ্ট লিকুইডের এই পয়েন্টে প্রেসার কত হবে, এই উপরে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার P0, এখানেও অ্যাটমসফেরিক প্রেসার ক্রিয়েট করবে P0, তাহলে PA ইজ ইকুয়াল টু হবে P0, এখানকার প্রেসার P0 প্লাস টোটাল ডিস্টেন্সটা কত প্লাস h1 প্লাস x, টোটাল ডিস্টেন্সটা h1, এটা x, তাহলে h1 প্লাস x, ঘনত্ব কত ρ2 ইন্টু g, দিস ইজ ইকুয়াল টু PA। এটা ইকুয়ালস টু আমরা কি লিখবো PB, তাহলে PB কত হবে, এই পয়েন্টে প্রেসার, এই পয়েন্টে প্রেসার হচ্ছে এই লিকুইডের জন্য, এই লিকুইডের 2x উচ্চতার জন্য প্রেসার। ফার্স্ট অফ অল এখানে প্রেসার কত, এই পয়েন্টে প্রেসার হচ্ছে P0, অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে P0 প্লাস এই লিকুইডের জন্য এইখানকার প্রেসারটাকে বের করবো, তারপর এখানে বের করবো, তো এখানে প্রেসার কত হবে, তাহলে P0 প্লাস এই ডিস্টেন্সটা কত h2, h2 এখানে যে তরলটা তার ঘনত্ব ρ3 g প্লাস এই পয়েন্টের প্রেসার, তাহলে এই পয়েন্টের প্রেসার বেসিক্যালি তাহলে হলো P0 প্লাস h2 ρ3 g, কিন্তু আমাকে বের করতে হবে কোন পয়েন্টে, বি পয়েন্টে প্রেসার বের করতে হবে, তাহলে এটা হলো এই পয়েন্টের প্রেসার, তো এই পয়েন্টের প্রেসার যদি এটা হয় এই পয়েন্টের প্রেসার যদি এটা হয় তাহলে এই পয়েন্টের প্রেসার কত হবে, তাহলে এইটা প্লাস এই তরলের ঘনত্ব কত ρ1 প্লাস ρ1, এই ডিস্টেন্সটা কত 2x ইন্টু ρ1 ইন্টু g, ওকে। তাহলে এক্ষেত্রে P0 উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার ফাইনালি যেটা পাওয়ার থাকবে h1 প্লাস x ইন্টু ρ2, দিস ইজ ইকুয়াল টু h2 ρ3 প্লাস 2x ρ1, এখান থেকে আমরা x h1 h2 যে কোনো, এটা আমার বেসিক ইকুয়েশন পেলাম। তো এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা এক্ষেত্রে নিউমেরিক্যাল করতে পারি, যে কোনো নিউমেরিক্যাল যে কোনো কোয়ান্টিটি বের করতে দিলে আমরা বেসিক জিনিসটা এইভাবে ধরতে হবে এবং এইভাবে আমরা নিউমেরিক্যাল করবো। দেখো চলো আমরা এবার নিউমেরিক্যাল করি।
ফার্স্ট যে নিউমেরিক্যালটা করবো তোমাদের বইয়ের নিউমেরিক্যাল, বই খোলো, তোমাদের যে ছায়ার বই আছে বই খোলো, বইয়ে তোমরা সেট 3 চলে যাও। সেট 3তে দুইয়ের দাগের কোশ্চেন দেখো, সেট 3 দুইয়ের দাগের কোশ্চেন। সেট 3 দুইয়ের দাগের যে কোশ্চেনটা আছে সেখানে বলা আছে যে একটি ইউ নলের কিছু অংশ জলপূর্ণ এবং জল মেশে না এমন একটি তরল ওই নলের মধ্যে একটি বাহুতে ঢালা হলো। যতক্ষণ না অন্য বাহুতে জলের লেভেল থেকে তলস্তম্ভের উচ্চতা এইচ হয়, দ্বিতীয় বাহুতে জলের তল পূর্ব অবস্থান থেকে ডি উপরে আছে, তো তরলের ঘনত্ব নির্ণয় করো। ওকে, সেট 3 উপস্থিতিবিদ্যা চ্যাপ্টারে সেট 3 কত দাগের ম্যাথস বললাম? 2 দাগের ম্যাথস। ওকে, দেখো সেট 3 2 দাগের ম্যাথসটা, এখানে একটা ইউ আকৃতি বিশিষ্ট রোল আছে। ইউ আকৃতি বিশিষ্ট একটা নল এক্ষেত্রে আছে। তো এক্ষেত্রে কি বলা আছে দেখো, ইউ নলের একটি কিছু অংশ জলপূর্ণ ছিল, ঠিক আছে, ইউ নলের কিছুটা অংশ জলপূর্ণ ছিল, জলে মেশে না এমন অন্য একটা তরলকে ওর মধ্যে এখন ঢালা হলো। তো সাপোজ আমি ধরলাম যখন এর মধ্যে এরকম ইনিশিয়ালি এরকম একটা জল ছিল, আমি ধরলাম জলের হাইট এটা জল ছিল। এরপরে কি করা হয়েছে না, জলে মেশে না অপর কোনো ঘনত্ব বিশিষ্ট অন্য একটা ঘনত্ব বিশিষ্ট তরলকে আমি এর মধ্যে প্রবেশ করালাম। প্রবেশ করলে কি হবে, তাহলে এক্ষেত্রে কি হবে, তরলের স্তরটা কিছুটা নিচে নামবে। এটা ছিল তার ইনিশিয়াল পজিশন। যখনই একটা তরলকে এর মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে এই তরলের স্তরটা নিচে নেমে চলে আসবে। এই তরলের স্তরটা কোথায় নিচে চলে আসবে, আমি ধরলাম এখানে চলে এলো, অর্থাৎ কতটা নিচে নামলো, নিচে নামলো। অপরপক্ষে কি হবে, এই এক্স যদি নিচে নামে, তাহলে এক্ষেত্রে এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, তাহলে এখান থেকে যদি তরলটা এক্স নিচে নামে, তো এক্ষেত্রে এক্স উপরে উঠবে, অর্থাৎ এটা তরলটা এখন উপরে উঠেছে। আর এক্ষেত্রে কি করা হয়েছে, তাহলে এক্ষেত্রে এটা ছিল তার ইনিশিয়াল, তাহলে এক্ষেত্রে কিন্তু অন্য একটা তরলকে এর মধ্যে আমি প্রবেশ করিয়েছি, অন্য একটা তরলকে এর মধ্যে প্রবেশ করিয়েছি। এই তরলটা প্রবেশ করার ফলে কি হলো, এই জল কি হলো, জলটা এক্স পরিমাণ নিচে নেমেছে, আমি ধরলাম এই ডিস্টেন্সটা এক্স। তাহলে কি হবে, আগে ছিল ইনিশিয়ালি এখানে এক্স ছিল, তাহলে এখানে এক্স পরিমাণ উপরে উঠবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জল, এটা ছিল তার ইনিশিয়াল পজিশন। এখন তার পজিশনটা কি হলো, এটা ছিল তার ইনিশিয়াল পজিশন। এখন এটা এক্স উপরে উঠলো, আর এখন এই তরলটা এর মধ্যে প্রবেশ করানোর ফলে, ঠিক আছে। তো এখানে যেটা আমাকে বের করতে বলেছে, যে এক্ষেত্রে বলেছে এই ডিস্টেন্সটা এক্ষেত্রে বলে দেওয়া আছে ডি ডিস্টেন্স, এটা ডি, এটা ডি। আচ্ছা বলো, এখন যদি এটাকে আমি এভাবে একটা ড্র করি, তাহলে এই ডিস্টেন্সটা আমি কত বলবো, দিস ডিস্টেন্স অলসো বি ডি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা বলা হচ্ছে আর কি বলে দেওয়া আছে দেখো, এইটা বলে দেওয়া আছে এইচ। তাহলে এই ডিস্টেন্সটা তাহলে ডি হলে এই ডিস্টেন্সটা অলসো ডি, তাই না। তাহলে এক্ষেত্রে যে তরলটা আছে, এই তরলটা এটা হচ্ছে এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে এইচ। তাহলে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে, তরলের ঘনত্বটা নির্ণয় করতে হবে। যে তরলটা ঢেলেছি এই তরলটার ঘনত্ব, আমি ধরলাম এই তরলটার ঘনত্ব হচ্ছে রো, এটা কনসিডার করলাম, তার ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রো এর ভ্যালু কত হবে, রো কত। কোশ্চেনটা বুঝতে পেরেছো? তার কি হচ্ছিল, আমাদের একটা জল ছিল, কিছুটা পরিমাণ জল ছিল, যেটা ছিল প্রথমে ইনিশিয়াল পজিশন এরকম, জলটা ইনিশিয়ালি এরকম ছিল। এরপরে আমি কি করলাম, একটা রো ঘনত্বের একটা তরলকে এই বাহুতে প্রবেশ করালাম। যখনই প্রবেশ করালাম, এই তরলের স্তরটা নিচে নেমে গেল, ডি ডিস্টেন্স নিচে নেমেছে বলেছে। অপরদিকে এই ডিস্টেন্স ডি ডিস্টেন্স উপরে, তাহলে এইদিকে উঠে যাবে, এইদিকে ডি ডিস্টেন্স নামলে এইদিকে ডি ডিস্টেন্স উপরে উঠবে। আচ্ছা, আর এক্ষেত্রে বলে দেওয়া আছে, এক্ষেত্রে এই তরলের বাহু থেকে এটা কত ডিস্টেন্স উপরে আছে, এইচ ডিস্টেন্স উপরে আছে। এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে এইচ। ওকে, তাহলে আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে যে রো এর মান তাহলে কত হবে, ঠিক আছে। তার ডি ডিস্টেন্স নিচে নেমেছে,
আর এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে এইচ। তাহলে ডি ডিস্টেন্স নিচে নেমেছে, ইনিশিয়ালি থেকে ডি ডিস্টেন্স নিচে নেমেছে, মানে এদিকে ডি ডিস্টেন্স উপরে উঠেছে। এটা যদি ডি হয় এই ডিস্টেন্সটাকে আমি বলবো ডি, এটা যদি ডি হয় এই ডিস্টেন্সটাকে আমি বলবো ডি। তাহলে এক্ষেত্রে বলো কোন দুটো পয়েন্টকে আমরা আইডেন্টিক্যাল ধরে আমরা এটাকে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা ধরে নিলাম এইখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, কারণ এটা সেম লিকুইড, ওকে, এটা তো একটা সেম, এটা তো জল। তাহলে আমরা যে দুটো পয়েন্ট এখানে চুজ করবো, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এবং এই দুটো পয়েন্টের প্রেসারটাকে ইকুয়াল করবো। আমি আগে যে থিওরি শিখালাম সেই থিওরিটাকে এখানে কাজে লাগাবো। দেখো তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টে প্রেসার আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো। তো এই পয়েন্টে প্রেসার কত হবে, দেখো এ পয়েন্টে প্রেসার পি এ, দিস ইজ ইকুয়াল টু পি বি। তো পি এ ভ্যালুটা আমরা বের করবো, পি এ দিস ইজ ইকুয়াল টু বললাম পি বি হবে। এবার দেখো পি এ কীভাবে বের করছি, পি এ, তাহলে এইটা যে ঘনত্ব, এই যে তরলটা রয়েছে এই তরলের ঘনত্ব কত রো, আর এই টোটাল ডিস্টেন্সটা কত ডি প্লাস ডি মানে 2d, আর এই ডিস্টেন্সটা কত এইচ। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি পি নট হয় তাহলে পি ইজ ইকুয়াল টু হবে পি নট, মানে এই পয়েন্টের প্রেসার পি নট প্লাস ডিস্টেন্স কত এইচ ডি ডি, মানে এ প্লাস এইচ প্লাস 2d, টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে এইচ প্লাস 2d, ইন্টু কত হবে, এই তরলটার ঘনত্ব আমি ধরেছি কত রো ইন্টু জি, দিস ইজ ইকুয়াল টু পিবি। দেখো বি মানে হচ্ছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে প্রেসারটা বেসিক্যালি আসবে এই উচ্চতার জন্য তরলে, তাহলে এখানকার প্রেসার কত পি নট, অ্যাটমসফিয়ারিক প্রেসার পি নট, প্রত্যেকটা অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরলাম পি নট, পি নট যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার হয় তাহলে এটা হবে পি নট, এখানকার প্রেসার হবে পি নট, আর ডিস্টেন্সটা 2d, এই ডিস্টেন্সটা 2d। আর এক্ষেত্রে যে তরলের যে ঘনত্ব, ঠিক আছে, তরলের ঘনত্ব দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। তরলের ঘনত্বটাকে আমরা ধরে নেব, এক্ষেত্রে কিছু বলে দেওয়া আছে, দেখি এক্ষেত্রে তরলের ঘনত্ব কিছু বল, না আমরা এক্ষেত্রে তরলের ঘনত্বটাকে 1 ধরে নেব, কিন্তু জল বলে দেওয়া হচ্ছে জল, তরলের ঘনত্বটাকে 1 ধরলাম ইন্টু জি, 2d ইন্টু জি। সিজিএস সিস্টেমে সরি এখানে জলের ঘনত্বটাকে আমরা 1 ধরলাম, পি নট প্লাস 2d জি, ওকে। তাহলে পি নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার কত হচ্ছে, এটা এইচ রো জি প্লাস 2d rho g, this is equal to 2d g। তো আমার ক্যালকুলেট করতে পারো, তো রো যদি আমার কমন নিই তাহলে হবে h g plus 2d g, this is equal to 2d g। রো ইকুয়ালস টু হবে 2d g by h g plus 2d g। তাহলে ডিডি যদি আমরা জিগুলো ক্যান্সেল করে দিই তাহলে এটা পাবো 2d বাই h প্লাস 2d। আচ্ছা এখন যে তোমাদের প্রবলেমটা করাবো সেটা দেখো তোমাদের বইয়ের সেট 3 12 দাগের কোশ্চেন দেখো, 12 দাগের কোশ্চেনটা সলিউশন করছি। সেট 3 12 দাগের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা একটু বড় কোশ্চেনটা, তবে এটা সলিউশন করলে বাকি যে ম্যাথসগুলো আছে সেট 1 বা সেট 2 যে ম্যাথসগুলো আছে তোমরা ইজিলি সেগুলো সলিউশন করে নিতে পারবে, ঠিক আছে। কোশ্চেনটা লেন্দি আর বুঝে গেলে কোশ্চেনটা ইজি তোমরা যদি বুঝতে পারো, আর এই কোশ্চেনটা সলিউশন করলে দেখবে সেট 1 সেট 2 ইউটিউবের উপর যা প্রবলেম আছে সবগুলো তোমরা সলিউশন করতে পারবে। এখন পর্যন্ত ইউটিউবের যে দুটো প্রবলেম করলাম বা ইউটিউব সম্বন্ধে যা কিছু বললাম সেটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, কিন্তু এক্ষেত্রে যে প্রবলেমটা আছে এটা কিন্তু সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট না। এক্ষেত্রে যে ইউটিউবটা আছে এটার একদিকের প্রস্থচ্ছেদটা বেশি আর একদিকের প্রস্থচ্ছেদটা কম, অর্থাৎ এই দিকের ক্ষেত্রফলটা বেশি এদিকের ক্ষেত্রফলটা কম, এরকম আকৃতির একটা ইউটিউব আছে। এক্ষেত্রে বলে দেওয়া আছে এটা R2
এটা বলা আছে R1, কারণ এক্ষেত্রে বলে দেওয়া আছে R2টা গ্রেটার দেন R1। ঠিক আছে, তো এখানে কিছু পরিমাণ পারদ এর মধ্যে ঢালা আছে। ইনিশিয়ালি বলেছে এর মধ্যে কিছু পারদ আছে, পারদের মধ্যে ঢালা আছে। তো এর মধ্যে পারদ যদি ঢাকা হয়, পারদটা আমি ধরলাম সাপোজ ইনিশিয়ালি এই হাইট পর্যন্ত, দুদিকে এই হাইট পর্যন্ত পারদ হচ্ছে। এক্ষেত্রে পারদের আমি ঘনত্বটা আমি বলে দেওয়া আছে রো এম। ঠিক আছে, তো এরপরে কি বলে দেওয়া আছে, এখন একটা গোলককে যার রেডিয়াস হচ্ছে আর ব্যাসার্ধের একটা গোলককে এই বড় ক্ষেত্রফল বিশিষ্ট নলের মুখে ফেলে দেওয়া হয়েছে, এবং এর ঘনত্বটা, এই গোলকের ঘনত্বটা এই তরলের ঘনত্ব অপেক্ষা, অর্থাৎ পারদের ঘনত্বটা তো পারদ মার্কারি, এই মার্কারির ঘনত্ব থেকে কিন্তু এটা বলে দেওয়া আছে ঘনত্বটা বেশি। ফলে কি হবে, এর মধ্যে পুরোপুরি ডুবে যাবে, মার্কারির মধ্যে ডুবে যাবে। তো যখনই আমি এর মধ্যে এরপরে কি হয়েছে, এই গোলকটাকে এর মধ্যে ফেলে দেওয়া হলো, যখন এই গোলকটাকে এর মধ্যে ফেলে দেবো তখন কি হবে, তখন এইদিকে এই যে পারদের স্তরটা এইদিকে কিছুটা উপরে উঠবে, বলেছে কিছুটা উপরে উঠবে, আর এদিকে সিমিলারলি এইদিকে পারদের স্তরটা কিছুটা উপরে উঠবে। যখনই আমি এই গোলকটাকে এর মধ্যে ফেলে দিয়েছি তখন কি হচ্ছে, এই ক্ষেত্রে তাহলে পারদটা এখানে ছিল, ইনিশিয়ালি এখান থেকে কোথায় উঠেছে, এখানে। আচ্ছা, এই পয়েন্টের নাম দিলাম এই পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা ছিল সি, এটা ডি। তাহলে ইনিশিয়ালি এ এবং সিতে ছিল পারদের স্তরের উচ্চতা, এখন এ থেকে কোথায় গেল, বি, আর এক্ষেত্রে সি থেকে কোথায় গেল, ডিতে। ঠিক আছে, তাহলে এ থেকে বিতে আর সি থেকে ডিতে কেন গেল না, এই গোলকটাকে ডোবানোর জন্য। এই গোলকটা যখন এই পারদের মধ্যে ডুবে গেল তখন এ থেকে ডিতে গেল, এক্ষেত্রে সি থেকে ডিতে গেছে। তো এরপরে কি বলেছে, তাহলে এখন পারদের স্তরটা কোথায় আছে, এখন পারদের স্তরটা আছে কোথায়, এইখানে। এরপরে কি বলেছে যে এইখানে এরপর আমি কি জল প্রবেশ করেছি, জল এর মধ্যে দিয়েছি। জল দেওয়ার ফলে কি হয়েছে, যখন এর মধ্যে জল দিয়েছি তখন বলেছে জল এইচ হাইট পর্যন্ত দেওয়া হয়েছে। কতটা হাইট, এখান থেকে এইচ হাইট পর্যন্ত জল দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে না, পারদের যে স্তরটা আগে কোথায় ছিল, এতে, এখন কোথায় আছে, বি থেকে। তো পুনরায় বি থেকে এতে ফিরে আসতে হবে, পুনরায় এ থেকে পারদের স্তরটা কোথায় ফিরে আসবে, এতে। আচ্ছা, যখন বলো পারদের স্তরটা বি থেকে যদি এতে ফিরে আসে তখন কি হবে, এই জল ঢালার ফলে আমি বলেছি যে পারদের স্তরটা বি থেকে কোথায় আসছে, আবার এতে আসছে, ইনিশিয়াল পজিশনে আসছে। ফলে কি হবে, এটা যদি বি থেকে এতে নিচে নামে আসে তো আমি বলবো ডি থেকে এক্ষেত্রে পারদটা এদিকে উপরে উঠবে। ঠিক আছে, আর এইদিকে পারদটা নিচে নেমে গেল, পারদটা আবার পুনরায় নিচে নামছে, কারণ উপরে আমি এই হাইট পর্যন্ত আমি কি এর মধ্যে কি দিয়েছি, জল দিয়েছি, জল, এটা জল। এই হাইটটা বলে দেওয়া আছে দিস ইজ ক্যাপিটাল এইচ, হাইটটা কত বলে দেওয়া আছে, ক্যাপিটাল এইচ। আর জলের ঘনত্ব কনসিডার করতে বলেছে রো ডব্লিউ। তো যখনই আমি জলটা দিয়েছি এইচ হাইট পর্যন্ত তখন বলেছে যে তরলের স্তরটা যে বিতে ছিল বি থেকে পুনরায় এতে এসছে, ফলে ডি থেকে এইদিকে ই পয়েন্টে গিয়েছে। ধরে নিলাম ডি থেকে কোথায় গিয়েছে, এটা ডি থেকে ইতে গেছে। তো এক্ষেত্রে বলেছে তাহলে এইচ এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। এইচটা একটা ভ্যালু আছে যেটা আমাকে প্রুভ করতে হবে, আমাকে বেসিক্যালি এইচটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো, খুবই ইজি, আমরা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। মন দিয়ে দেখো। তো ফার্স্ট অফ অল আমি বলি, যখনই আমার পারদটা ইনিশিয়ালি কোথায় ছিল, পারদটা ইনিশিয়ালি এখানে ছিল, এতে আর সিতে, ইনিশিয়ালি এ এবং সিতে ছিল, মানে এদিকে পারদের স্তরটা এরকম জায়গায় ছিল। যখনই আমি এই গোলকটার মধ্যে প্রবেশ করালাম তাহলে এ থেকে সে কোথায় গিয়েছিল, বিতে, এবং সি থেকে ডিতে গিয়েছিল। এই দুটো হাইট উপরে উঠেছিল কেন, বিকজ এই পারদটা এর মধ্যে প্রবেশ করানোর জন্য, এই গোলকটাকে প্রবেশ করানোর জন্য। তো এই গোলকটার যে আয়তন হবে তাহলে নিশ্চয়ই বলবো এই যে এই বি এর যে আয়তন আর সিডি এর যে আয়তন, এই দুটো আয়তনের সাথে নিশ্চয়ই এর আয়তন সমান হবে। তাহলে বলো গোলকটার আয়তন কত, 4/3 পাই আর কিউব, কারণ গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে রো আর, তাহলে এর আয়তন হবে 4/3 পাই আর কিউব। দিস ইজ ইকাল টু, আমি কি বলতে পারি, ফার্স্ট অফ অল বলো, তাহলে এই বি এর আয়তন, তাহলে এটা বি একটা চোঙ, তাহলে এর আয়তন কত হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, পাই আর টু স্কোয়ার ইন্টু উচ্চতা কত, এবি, প্লাস এর উচ্চতা কত, পাই আর 1 স্কোয়ার ইন্টু ডিসি। এবার বলো তাহলে এ যদি এ থেকে বিতে যায়, এখানে সি থেকে ডিতে যায়, তাহলে কি বলবো, এক্ষেত্রে এবি ইজ ইকাল টু কি হবে, সিডি, এক্ষেত্রে এবি দিস ইজ ইকাল টু সিডি। ওকে, তো আমি
এবির জায়গায় কি বসিয়ে দিচ্ছি, সিডি বসিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো পাই পাই সবগুলো ক্যান্সেল করে দিলাম, পাই এদিকে পাই ক্যান্সেল করলাম। সো এক্ষেত্রে আমি বলতে পারি 4/3 আর কিউব r2 স্কোয়ার ইন্টু এবি। তাহলে এবি ইজিক্যাল টু যেহেতু সিডি, তাহলে আমি এবি ইজিক্যাল টু কি লিখলাম, সিডি প্লাস r1 স্কোয়ার ইন্টু ডিসি। তো এক্ষেত্রে আমরা সিডিটাকে কমন নিলাম, তাহলে r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 4/3 আর কিউব। দিস ইজ 4/3 আর কিউব। এটা কার ভ্যালু, এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 4/3 আর কিউব ইজিক্যাল টু সিডি ইন্টু r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সিডি ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার থ্রি, উপরে হবে 4 আর কিউব, 4 আর কিউব, দিস ইজ সিডি। তো এই ভ্যালুটা আমার কাজে লাগবে। আমরা এখান থেকে প্রথম কন্ডিশন থেকে এই সিডির ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম। ওকে, এরপরে যেটা বললাম যে যখনই যখনই আমরা কি করেছি, যখনই আমরা এরপরে যখন এ থেকে বিতে গিয়েছিল, এটা সি থেকে ডিতে যাওয়ার পর এবার আমরা কি করেছিলাম, জল ঢাললাম। জল ঢালার ফলে কি হলো, আবার কি হলো, বি থেকে পুনরায় পারদটা এতে এলো, ফলে তখন পারদটা এই বাহুতে, পারদটা ডি থেকে কোথায় গিয়েছে, ইতে গিয়েছে। তাহলে বি থেকে এতে গিয়েছে, এইদিকে পারদটা ডি থেকে ইতে গিয়েছে। তাহলে পারদটা যখন বি থেকে এতে এলো, তার জন্য এখানে পারদটা ডিতে ছিল, ডি থেকে কোথায় গিয়েছে, ইতে গিয়েছে। তাহলে আমি বলবো এই ক্ষেত্রে এই আয়তনটা নিশ্চয়ই এই আয়তনের সঙ্গে সমান, আমরা বলতে পারি, কারণ এটা এই পরিমাণ পারদটা এখানে নামার ফলে এখানকার পারদটা এখান থেকে এখানে গিয়েছে, অর্থাৎ এই পারদের আয়তনটা এই পারদের আয়তনের সঙ্গে ইকুয়াল হবে। তো এখানে এই পারদের আয়তন কত বলো, পাই r2 স্কোয়ার ইন্টু এ বি, দিস ইজ ইকুয়াল টু, তাহলে এর আয়তন কত, তাহলে এই ক্ষেত্রে এর আয়তন হবে পাই r1 স্কোয়ার, ডিস্টেন্স কত, ইডি, এই ডিস্টেন্সটা কত, ইডি ডিস্টেন্স। সো এখানে পাই পাই ক্যান্সেল করলাম, পাই পাই ক্যান্সেল। সো এখানে আমি বলতে পারি ইডির ভ্যালুটা কত হবে বলো, ইডি দিস ইজ ইকুয়াল টু r1 স্কোয়ার, উপরে হবে r2 স্কোয়ার ইন্টু এবি, আচ্ছা দেখো এবি ইজ ইকুয়াল টু আবার কি জানি, এবি ইকুয়ালস টু ফার্স্ট আমরা লিখেছি এবি ইজ ইকুয়াল টু সিডি, এবি ইকুয়ালস টু সি, তাহলে এবির জায়গায় আমি কি বসালাম, সি ডি। তাহলে ইডি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম ইডি ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার সিডি। এই ভ্যালুটা আমার এইচ বের করতে গেলে কাজে লাগবে। তাহলে ফার্স্ট অফ অল এই ইকুয়েশনটা, এটা আমরা লিখলাম 1 নম্বর ইকুয়েশন, ইকুয়েশনটা লিখলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এরপরে বলো যে এই ক্ষেত্রে এখন এখানে যে তরলের যে চাপ, এই পয়েন্টে তরলের চাপ সেম লাইনে আছে, তাহলে এই পয়েন্টে তরলের চাপ যা হবে এখানে তরলের চাপ কি হবে, সেম হবে। অর্থাৎ এক্ষেত্রে তরলের চাপ কত হবে, পি এ, দিস ইজ ইকুয়াল টু বলবো পি সি, পি এ ইকুয়ালস টু পি এ, অর্থাৎ এই পয়েন্টে চাপ, পি এ বলতে প্রেশার, পয়েন্ট এ, দিস ইজ ইকুয়াল টু বলবো পি সি। এতে চাপ কত হবে, তো এখন এটা পুরোটা কি আছে, জল আছে, তো এই জলের জন্য চাপ কত হবে, বায়ুমণ্ডলের চাপ যদি পি নট হয়, এখানে বায়ুমণ্ডলের চাপ পি নট, যদি ক্যান্সেল হয়ে যাচ্ছে পি নট আর লিখছি না। সো পি ইজ ইকুয়াল টু হবে এই হাইটটা কত, এইচ ইন্টু জলটার ঘনত্ব বলে দেওয়া আছে রো ডাব্লিউ, এইচ রো ডাব্লিউ ইন্টু জি, দিস ইজ ইকুয়াল টু পি সি। এক্ষেত্রে এইটার হাইট, আচ্ছা এখানে যে তরলটা আছে তার ঘনত্ব হচ্ছে, আচ্ছা হাইটটাকে বলো ইসি, ইন্টু ঘনত্ব হচ্ছে রো এম ইন্টু জি, বোথ সাইড জি ক্যান্সেল করলাম। আচ্ছা এরপরে দেখো এই যে ইসি মানে এটা, ইসি ইজ ইকুয়াল টু লিখতে পারি ইডি প্লাস ডিসি। ইসির জায়গায় আমরা কি লিখবো, ইসি ইজ ইকুয়াল টু লিখবো আমরা ইডি প্লাস ডিসি ইন্টু রো এম। আচ্ছা এইচ ইকুয়ালস টু হবে তাহলে রো এম বাই রো ডাব্লিউ, ইডি প্লাস ডিসি, ডিসি বা সিডি একই ব্যাপার, ডিসি বলতে পারি সিডিও বলতে পারি। তো তাহলে এই ক্ষেত্রে দেখো ইডি এবং ডিসির ভ্যালুটা পুট করে দেবো। এক্ষেত্রে ইডিও জানি আমরা, বের করে নিয়েছি আগে থেকে। তাহলে ফার্স্ট অফ অল ইডি ভ্যালুটা এখানে পুট করলাম। তো ইডি কত হবে দেখো, ইডি যদি পুট করি তো ইডি ইজ ইকুয়াল টু হবে r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার ইন্টু সিডি প্লাস ডিসি বা সিডি লিখছি, সিডি
রো এম বাই রো ডাব্লিউ। দিস ইজ ইকুয়াল টু কত, তাহলে আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার, তাহলে সিডি যদি কমন নিয়ে নিই তাহলে আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সিডি ইন্টু রো এম বাই রো ডাব্লিউ। দিস ইজ ইকুয়াল টু এইচ। আমাকে এইচ ফাইন্ড আউট করতে হবে। এরপরে আমরা এক্ষেত্রে সিডি ভ্যালুটা এখানে পুট করে দিলাম, সিডি ভ্যালুটা পুট করলাম, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। মুছে দিচ্ছি এটা। দেখো এইচ ইকুয়ালস টু হবে এইচ, দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি এলসিএম করে দিচ্ছি, আচ্ছা আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু দেখো সিডি জায়গায় পুট করছি ভ্যালুটা এটা, অর্থাৎ ফোর আর কিউব বাই আর টু স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু রো এম বাই রো ডাব্লিউ। ওকে, এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এটা কত হয়ে যাবে, এলসিএম করলে যেখানে করে দিচ্ছি তাহলে এটা হবে আর ওয়ান স্কোয়ার, নিচে আর ওয়ান স্কোয়ার, উপরে হবে আর টু স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে দেখো আর টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে, আর তাহলে ফাইনালি যেটা থাকবে ফোর বাই থ্রি। আচ্ছা, তাহলে আর টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার এদিকে বোথ সাইড কেটে যাচ্ছে, ফোর বাই থ্রিটাকে নিয়ে কাছে নিয়ে নিলাম। এটা উপরে থাকছে রো এম রো ডাব্লিউ ইন্টু আর কিউব, নিচে থাকবে আর ওয়ান স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু এইচ। ফোর বাই থ্রি রো এম বাই রো ডাব্লিউ ইন্টু আর থ্রি স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার। দিস ইজ অ্যান্সার, এটা প্রুভ করতে বলেছে। তো আজকে এই পর্যন্ত। তোমরা বাকি প্রবলেমগুলো করবে, ইউটিউবে যা যা প্রবলেমগুলো আছে যদি না হয় আমাকে অবশ্যই জানাবে।